মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা যখন ভারতে কার্টুন মানেই ছিল বিদেশি চরিত্রের দাপট, যেমন ডোরেমন, টম এন্ড জেরি, স্কুবিডু, নিনজা হাতুড়ি। हम रोबोट्स इंसानों के बहुत अच्छे दोस्त होते हैं। हाँ डोरेमोन। केनिची, क्या तुमने आज अपना होमवर्क पूरा किया? पेंसिल गायब हो जाएगी और पेपर कचरे के डिब्बे में। ये तो किसी ड्रम से भी ज्यादा मजबूती से बंद है। এই সব কার্টুনগুলোই কিন্তু ভারত জুড়ে রাজত্ব করেছিল, কিন্তু হঠাৎ করে এলো দুই বন্ধু, সামান্য নিরহ পেটুক মোটু এবং বুদ্ধিমান পাতলু। কেউ ভাবেনি এই জুটিটি একদিন ভারতের শিশুদের মন জয় করে নেবে, ভাবেনি যে তারা একদিন তৈরি করবে কোটি টাকার সাম্রাজ্য। কিন্তু ভারতীয় অ্যানিমেশনের রাজা হয়েও আজ কেন মোটু পাতলুকে নিয়ে আলোচনা হয় না? কেন এত পর্ব, এত সিনেমার পরেও দর্শকরা আজ অন্য নতুন চরিত্র খুঁজছে? ভারত জোড় সাফল্যের পরেও কি তবে শুরু হয়েছে এই সাম্রাজ্যের পতন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছু বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। अकड़म पकड़म काट की ककड़ी, जादू की झाड़ू, जादू की लकड़ी। मोटू पतलू को ढूंढो, वो जहाँ हो कहीं, आज मैं उनको छोड़ूंगा नहीं। इस कैमरे में वो शूट होता है जो होने वाला है। बाबा, यहाँ से बाहर जाने का तो एक ही रास्ता है, ऊपर से। সালটা ছিল 2012। ভারতীয় অ্যানিমেশন ইন্ডাস্ট্রির জন্য এটি ছিল একটি টার্নিং পয়েন্ট। ভাইকম 18 তাদের কিডস চ্যানেল নিক্লোডিয়ানের জন্য একটি চরিত্র খুঁজছিল যা ছিল 100% দেশি। বিদেশি কার্টুনের ভিড়ে ভারতীয় সংস্কৃতি এবং পরিবেশের অভাব ছিল। তারপরে পুরনো একটা কমিক্স বুক লটপুট থেকে একটা চরিত্র খুঁজে পায় মোটু পাতলুর, যেটা ছিল 100% গ্রামীণ এবং দেশীয়, এবং এই চরিত্রটাকে নিয়েই তারা শুরু করেছিল তাদের এই অ্যানিমেশনের প্রথম যাত্রা। মোটু একজন আদর্শ ভারতীয় বন্ধু, পেটুক, সরল এবং সবসময় সহজ পথে ধনী হতে চায়। তার এই সিঙ্গারা মানে সামোসা কেন্দ্রিক শক্তির ধারণাটি এতটাই মৌলিক ছিল যে এটি ভারতীয় বাচ্চাদের কল্পনা শক্তিকে দ্রুত আকর্ষণ করে। অন্যদিকে পাতলু হলো তার ভয়েস অফ কনসেন্স। শহরের সব থেকে বুদ্ধিমান হয়েও সে তার সরল বন্ধুর পাল্লায় পড়ে সে সবসময় বিপদে জড়িয়ে পড়ে। ডক্টর ঝটকা একজন বিজ্ঞানী, প্রকৌশলী এবং ডাক্তার। তার আবিষ্কারগুলো খুবই উন্নত, কিন্তু প্রায়শই শহরে হুলস্থুল ফেলে দেয়। ঝটকার এই ব্যর্থ আবিষ্কারগুলি নতুন গল্পের জন্ম দেয়। তারপর আছে খাসিটারাম, যার সবকিছুতে 20 বছরের অভিজ্ঞতার দাবি, যা বাস্তবে কোনো কাজে আসে না। তার এই মিথ্যা অহংকারী দর্শকদের হাসির খোরাক যোগায়। ইন্সপেক্টর চিংগাম, যার বিশ্বাস কোনো অপরাধী তার হাত থেকে বাঁচতে পারবে না। বাস্তবে মোটু আর পাতলুর ভাগ্যক্রমে অপরাধী ধরা পড়লেও চিংগাম স্যার তার চিংগাম কি জঙ্গল এর কর্তৃত্ব নিয়ে নেয়। তার এই সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট চরিত্রটিকে আরো মজাদার করে তোলে। এবং অবশ্যই জন দা ডন, যার পরিকল্পনা বরাবর ব্যর্থ হয়, সে নিজেই উপহাসের পাত্র হয়। তার ব্যর্থতার পুনরাবৃত্তি মোটু পাতলুর প্রতি সহানুভূতি বাড়ায়। আর এই সব চরিত্রের মাঝে একটি ছোট্ট চরিত্র অথচ গুরুত্বপূর্ণ চরিত্র হলো চায়ওয়ালা, যার দোকান ফুরফুরি নগরের কেন্দ্রবিন্দু। মোটু পাতলুর সাফল্যের মূল কারণ ছিল তিনটি: সহজ কমেডি, স্থানীয়তা এবং ব্র্যান্ড মালিকানা। তবে এই সাফল্যের মূলে ছিল এমন এক শিল্পীর অবদান যা ভারতের খুব কম অ্যানিমেটেড শো এর ভাগ্যে জোটে। শো এর থিম সং ছিল মোটু আর পাতলু কি জড়ি। এটা কেবল গান নয়, এটি প্রজন্মের অ্যান্থাম হয়ে উঠেছিল। আর এর পিছনে ছিল ভারতীয় সিনেমার দুই দিকপাল। সিরিজের সমস্ত সঙ্গীত রচনা করেছিলেন প্রখ্যাত ভারতীয় সুরকার সন্দেশ সান্দিল্য, কিন্তু থিম সংটির কথা লিখেছিলেন স্বয়ং গুলজার। তাতে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক সুখবিন্দর সিং। ভাবুন তো, একটি শিশুতোষ অনুষ্ঠানের জন্য গুলজার এবং সুখবিন্দর সিং এর মতো শিল্পীদের ব্যবহার করা। এই সিদ্ধান্ত ভাইকম 18কে শুধুমাত্র কার্টুন হিসাবে দেখে না, এটি সাংস্কৃতিক আইকন হিসাবে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ ছিল। এই থিম সংটি কোটি কোটি শিশুর কানে ফুরফুরি নগরকে চিরস্থায়ী করে দিয়েছে। মোটুর সামোসা কেন্দ্রিক শক্তি, পাতলুর বুদ্ধি, জন দা ডনের হাস্যকর ব্যর্থতা, এই সহজ স্পেলেস্টিক কমেডি সব বয়সের মানুষকে আকর্ষণ করেছিল। 2014 সালে ভাইকম 18-এর একটি রিপোর্টে এই সাফল্যের প্রমাণও পাওয়া যায়। মোটু পাতলু চ্যানেলটির মোট ভিউয়ারশিপের 44% কভার করত। কিড জর্নাতে তাদের প্রতিদ্বন্দ্বী কার্টুন নেটওয়ার্ক এবং পোগো এর চেয়ে ভাইকম 18-র রেভিনিউ গ্রোথ 20% বেশি ছিল। এই তথ্যের মাধ্যমেই বোঝা যায় বাজারে তাদের কতটা প্রভাব ছিল। ভাইকম 18 জানতো শুধু টিভি শো দিয়ে হবে না, তাদের দরকার ছিল ব্র্যান্ড ইকোসিস্টেম।
এখানেই আসে টেলিফিল্ম টিভি প্রদর্শনীর পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার ধারণা। প্রথম তিনটির পরেই তাদের টেলিফিল্ম কুমফু কিংস এর ভিউয়ারশিপ ছিল 777 TBTS, যা এই জনরার সর্বোচ্চ ছিল। এটাই প্রমাণ করে যে দর্শকরা তাদের দেশীয় ক্যারেক্টারগুলোকে কতটা ভালোবাসতো। একবার জনপ্রিয়তা প্রমাণ হওয়ার পর ভাইকম 18 এটিকে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক মডেলে পরিণত করে। এটি ছিল মোটু পাতলু এর সাম্রাজ্য স্থাপনের সময়। খেলনা, চিপস, স্কুল স্টেশনারি প্রায় সবকিছুর মোড়কে মোটু পাতলু ছিল। হরলিক্স, ডায়মন্ড ড্রিঙ্কস এর মতো ব্র্যান্ড ইন শো প্লেসমেন্টের জন্য অর্থ দেয়। কালার চ্যানেলে ঝলক দিল আজাতেও চরিত্রদের উপস্থিতি হয়। বি দা বস এর মতো ইভেন্টে, যেখানে বাচ্চাদের চরিত্রদের সাথে সরাসরি মিশতে পারত, যা তাদের আরো বাস্তব করে তুলেছিল। প্রতিদ্বন্দ্বী ছোটা ভীমের পথ অনুসরণ করে মোটু পাতলু বড় পর্দায় পা রাখে। 2016 সালে মোটু পাতলু কিংস অফ কিংস এর মুক্তি পায়। যদিও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু বক্স অফিসে এটি ভালো ব্যবসা করেছিল। এটি ছিল অ্যানিমেটেড আইপি কে থিয়েটারে নিয়ে যাওয়ার একটি সফল মডেল। মোটু পাতলু সাফল্যের চূড়ায় ওঠে এবং পৌঁছে যায় আন্তর্জাতিক স্তরে। 2018 সালে গুগল ট্রেন্ড অনুযায়ী এটি ছিল বিশ্বের 4র্থ সর্বোচ্চ সার্চ হওয়া টিভি শো এবং ভারতের সবচেয়ে বেশি সার্চ হওয়া টিভি শো। দিল্লিতে মাদাম তুসোতে তাদের মোমের মূর্তি তৈরি হয়। এটি প্রথম ভারতীয় অ্যানিমেটেড ডুও। মোটু পাতলুর ভারতীয় অ্যানিমেশন শিল্পীকে আউটসোর্সিং এর ইমেজ থেকে মূলধারার আইপি তৈরির দিকে ঠেলে দিতে সাহায্য করেছিল। তাদের সাফল্য অন্যান্য দেশীয় চরিত্রের জন্য পথ খুলে দিয়েছিল, কিন্তু সাফল্যের সঙ্গে আসে সমালোচনা। দীর্ঘদিন ধরে একটি শো চলার পরে কি সমস্যা দেখা দিতে শুরু করে। দর্শকরা অভিযোগ করতে শুরু করে যে বেশিরভাগ পর্বেই প্লট একই থাকে। জন কিছু চুরি করে এবং মোটু পাতলু তাদেরকে ধরে, মানে সামান্য কিছু পরিবর্তন করে। অ্যানিমেশন ইন্ডাস্ট্রি যখন ওটিটি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং নতুন প্রযুক্তির 3D এবং VR এর মাধ্যমে এগিয়ে যাচ্ছিল, তখন মোটু পাতলুর অ্যানিমেশন গুণমান তুলনামূলকভাবে একই রয়ে যায়। 2025 দিকে ভারতীয় অ্যানিমেশনের বাজার দ্রুত পরিবর্তিত হয়। এটি মোটু পাতলু এর মতো দীর্ঘমেয়াদী শো এর জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসে। শিবা, কাট্টুবাট্টু বা বিদেশি প্ল্যাটফর্মের নতুন শো এর আগমন হয়। ওটিটি প্ল্যাটফর্মগুলি শিশুদের জন্য উচ্চ মানের এবং বৈচিত্র্যময় কন্টেন্ট নিয়ে আসে। শিশুরা এখন আর কেবল লিনিয়ার টিভিতে আটকে নেই। ভারতীয় অ্যানিমেশন ইন্ডাস্ট্রি 2 বিলিয়ন ছাড়িয়ে গেলেও বেশিরভাগ স্টুডিও আন্তর্জাতিক মানের স্কেলে বা দ্রুত নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিতে পারেনি। মোটু পাতলুও এই সমস্যার শিকার হয়। পাকরাম পাকড়াইয়ের মতো আইপি নিক থেকে সোনিকে সরিয়ে দেওয়া হয়, যা ভাইকম 18 মধ্যে একটি চরিত্রপূর্ণ গঠনের ইঙ্গিত দেয়। মোটু পাতলু এখনো টিভিতে রয়েছে, কিন্তু তারা সেই পুরনো জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তারা এখনো 1000টি পর্ব, 25টি মুভি তৈরি করেছে। এই বিশাল কন্টেন্ট লাইব্রেরি তাদের প্রধান শক্তি। তবে দর্শক প্রিয়তার আলোচনা এখন নতুন আইপি কে ঘিরে বেশি হচ্ছে। মোটু পাতলু আজ আর ভারতীয় অ্যানিমেশনের একক রাজা নয়, বরং একটি বিরাট কম্পিটিশনের মধ্যে রয়েছে। মোটু পাতলু এর গল্প কেবল একটি কার্টুনের গল্প নয়, এটি ভারতীয় অ্যানিমেশন ইন্ডাস্ট্রির উত্থানের গল্প। তারা দেখিয়েছে আমাদের নিজেদের সংস্কৃতি, আমাদের নিজস্ব গল্প বিশ্বমানের সাফল্য পেতে পারে। তাহলে কি এটা পতন? না, পতন নয়, বরং স্থিতিশীলতা। একটি আইপি কে দশকের পর দশক ধরে রাখা এটা বড়ই কঠিন। মোটু পাতলু একটা শক্তিশালী সাম্রাজ্য তৈরি করেছে, কিন্তু পরিবর্তনশীল বাজারের সঙ্গে পাল্লা দিতে হলে তাদের এখন প্রয়োজন গুণমানের উন্নতি, নতুন স্টাইল এবং গল্পের পরিবর্তন। মোটু পাতলু কি আবার তার সোনালী দিন ফিরে পাবে, নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে? সেই উত্তরটা দেবে ভবিষ্যতের ভারতীয় অ্যানিমেশন ইন্ডাস্ট্রির নতুন প্রজন্ম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে তুমি এই ভিডিওটা শুট করার জন্য কোন মাইক ইউজ করো, কোন লাইট ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো। মানে আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করি, এবং সেগুলোর জন্য তুমি কি কি জিনিসপত্র ইউজ করো। প্রথমত আমি অডিওর জন্য ইউজ করি বোয়া M1 মাইক। এই যে দেখছো এই মাইকটাই আমি ইউজ করি, এবং লাইট এবং ট্রাইপডের জন্য ইউজ করি এই দুটো জিনিস। এই ভিডিওগুলো করার জন্য আমি কি কি জিনিস ইউজ করি সমস্ত কিছুই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু বাই করতে পারো। এই মোটু পাতলুকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।